নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। অনেক দিন পর তোমাদের সকলের সাথে আবার দেখা। তো অনেক বড় একাদশী, নির্জলা একাদশী পেরিয়েছে এবং আমরা সকলেই নির্জলা একাদশী সম্পূর্ণ বিধান দেখেছি। তো এবারে আসতে চলেছে যোগিনী একাদশী। যোগিনী একাদশী ব্রত পালন করলে বলা হয় যে মানসিক এবং শারীরিক সমস্ত কষ্ট থেকেই মুক্তি পাওয়া যায়। এই একাদশীর ব্রত কথা যদি আপনারা পাঠ করেন তাহলেই বুঝতে পারবেন যে এই একাদশীর মাহাত্ম্য কত বেশি। আজকের এই ভিডিওতে আমরা জানব যোগিনী একাদশী আমাদের কবে পালন করা হবে, পালনের সকল সময়টা কি থাকা উচিত এবং ভগবানকে ভোগ প্রসাদে কি অর্পণ করা যেতে পারে ইত্যাদি অনেক রকম কোশ্চেন আনসার। তো বাড়িতে একদম সহজ সরলভাবে পুজোটা আমরা কিভাবে করব চলুন দেখে নিই। তার আগে জেনে নিই যে যোগিনী একাদশীর ডেটটা কবে হবে। একাদশী তিথি শুরু হচ্ছে 10 জুলাই, দিন থাকবে শুক্রবার 8:10 থেকে, আর সমাপ্ত হচ্ছে 11 জুলাই সকালবেলায় 5:23, দিন থাকবে শনিবার। তো যেহেতু উদয়া তিথিতে যে যোগিনী একাদশী মানে কোনো একাদশী যখন উদয়া তিথিতে আমরা পাই বা দ্বাদশীযুক্ত একাদশী যেটা পাই সেটাই সর্বশ্রেষ্ঠ একাদশী বলে মনে করা হয়। সেক্ষেত্রে আমাদের কিন্তু 11 জুলাই কিছুক্ষণের জন্যই একাদশী আছে সকালবেলায়, তা সত্ত্বেও পুরো দিন একাদশীর জন্য সর্বশ্রেষ্ঠ দিন হিসাবে গণ্য করা হবে। তবে যারা স্মার্ত মতে একাদশী ব্রত পালন করেন তারা কিন্তু 10 জুলাই ব্রত পালন করবেন, কেননা পুরো দিন 10 জুলাইয়ের দিনে একাদশী ব্রত থাকছে। ঠিক আছে, কিন্তু মেনলি যেটা বলা হয় যে প্রচুর পুণ্য ফলদায়ী একাদশী সেইটাই যেটা দ্বাদশীর সঙ্গে একসঙ্গে যুক্ত অবস্থায় থাকে, মানে 11 জুলাই যেটা একাদশী হবে সেটাই কিন্তু শ্রেষ্ঠ একাদশী বলে গণ্য হবে। ঠিক আছে, আর এরপরে পূজাবিধিটা আমরা দেখে নিই। তো দেখুন, একটা চৌকি আমরা এখানে রেডি করে রাখবো। তারপরে সবসময় হলুদ আসন দিতে হয়, কেননা ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের হলুদ আসন, হলুদ রং অত্যন্ত প্রিয়। তো এখানে আমি হলুদ আসন দিয়েছি, তার সাথে লক্ষ্মী, মা লক্ষ্মী আর তার সাথে ভগবান বিষ্ণুর আমার একটা সুন্দর ফটো আছে, তো সেই ফটোটাই আমি এখানে রেখেছি। আপনাদের কাছে ফটো, মূর্তি যা আছে আপনারা তাকেই বিরাজমান করতে পারেন। এর সাথেই যদি লাড্ডু গোপালের পুজো পাঠ করে থাকেন বা বাড়িতে বিরাজমান থাকে তো তাকেও কিন্তু পুজোতে নিশ্চয়ই আসনে বসাবেন। তার সাথে আমরা ধূপ আর দীপ প্রজ্বলিত করে নেব আর জায়গার শুদ্ধিকরণ করে নেব। তো এরপরে দেখুন, একটুখানি তিলের আসন দিয়ে আমরা এখানে গণেশজির স্থাপনা করব, কেননা প্রথম পূজ্য গণেশজির পুজো করার পরেই কোনো পুজো হয়। আর আরেকটা কথা বলে রাখি, একাদশীর দিনে কিন্তু চালের ব্যবহার হয় না, তাই যদি সম্ভব হয় তাহলে তিলের ব্যবহার করবেন, আর যদি তিল না থাকে তাহলে ফুলের ব্যবহার করতে পারেন। এরপরে গঙ্গা জল দিয়ে একটুখানি বা নর্মাল সাদা জল দিয়ে সামান্য জলের একটুখানি ফুল দিয়ে আমরা ছিটিয়ে নেব, আর ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ইত্যাদি মন্ত্রের দ্বারা একটুখানি শুদ্ধিকরণ করে নেব। এরপর ভগবান গণেশকে বস্ত্রস্বরূপ কলাবা অর্পণ করা হয়। ওম বস্ত্রম সমর্পয়ামি এই মন্ত্রের দ্বারা জপ করা হয়। তারপর আরেকটি কলাবা বা রক্ষাসূত্র নিয়ে পরে লক্ষ্মীনারায়ণকেও এভাবে বস্ত্রস্বরূপ অর্পণ করা হয়। এরপরে আমরা সকলকেই টিকা করে দেবো। তো টিকার জন্য দেখুন, টিকা তিলক যেটা করা হয় সেটা পিওর চন্দনের যদি তিলক করা হয় তাহলেই খুব ভালো। ভগবান গণেশের পুজো সর্বপ্রথম করা হয়, তো সর্বপ্রথম তাকে দুর্বা ঘাস, লাল ফুল ইত্যাদি অর্পণ করা হয়। আর যদি সম্ভব হয় তাহলে আজকের দিনে কিন্তু হলুদ ফুল অর্পণ করা খুবই ভালো। যদি পান তাহলে হলুদ ফুল অর্পণ নিশ্চয়ই করবেন, যদি না পান, যেমন আমার কাছে এই নয়নতারা ফুল ছিল, আমরা তাই দিয়ে ঠাকুরকে সুন্দর করে সাজিয়েছি। আমার এখানে খুব বেশি ফুল পাওয়া যায় না, আপনাদের এখানে যদি খুব ফুল পাওয়া যায় তো খুব সুন্দর করে ফুল দিয়ে সাজাবেন, বা বর্ষাকালের এই যে সময় তাতে ফুল দিয়ে সাজালে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগে। চন্দনের জন্য আমি এরকম কাঠে ঘষা চন্দনটা ব্যবহার করি, এতে ভগবানের মূর্তি বা ফটো কোনোটাই খারাপ হয় না, আর ন্যাচারাল জিনিস, তাই এর যেটা গন্ধটা সেটাও কিন্তু দীর্ঘস্থায়ী এবং সুন্দর। মা লক্ষ্মীকে আমরা লাল রলি অথবা সিঁদুরের টিকাটা লাগাবো, মানে তিলক করব। মা লক্ষ্মীকে আপনারা চাইলে লাল চন্দনেরও তিলক করতে পারেন। তো এখানে আমরা তিলক করে নেবো, আর এর সাথে সাথে যে প্রদীপ আমরা প্রজ্বলিত করেছি সেই প্রদীপকেও কিন্তু চারিদিক থেকে টিকা করে একবার হাত জোর করে প্রণাম করে নেব। প্রদীপ সবসময়ই প্রথমে জ্বালানো উচিত, কেননা প্রদীপ হলো কোনো পূজার সাক্ষী। যখন প্রদীপ জ্বালিয়ে আমরা পুজো করি তখন কিন্তু আমাদের পুজোর সাক্ষী হিসাবে এই প্রদীপ জ্বলতে থাকে। এরপরে ভগবান গণেশের জন্য আমরা আলাদা করে একটা লাড্ডুর ভোগ লাগাবো, তার সাথেই জলের ভোগ লাগাবো। আমি কিন্তু কোনো ভোগে এখানে আলাদা করে তুলসী দল দিইনি। আর ভগবানের এই ব্রত মানে একাদশীর ব্রত ফলাহারী ব্রত হয়, তাই ফলের ভোগ নিশ্চয়ই লাগানো উচিত। তো সিজনাল যা ফল পাওয়া যায়, এখন আম, কলা ইত্যাদি পাওয়া যাচ্ছে, তাই ভোগ আমি লাগিয়েছি। আর এর সাথে কিন্তু বিনা তুলসী দলে কোনো ভোগই গ্রহণ করা হয় না, তাই জন্য আপনারা যদি ভোগের মধ্যে তুলসী লাগাতে পারেন, অথবা আলাদা করে এরকম তুলসী মঞ্জুরির সহিত আমি একটা সুন্দর তৈরি করে রেখেছি, তো এইখানে তুলসী দল আমরা এইভাবে লাগিয়ে রাখবো।
তো এতে কিন্তু ভগবান বিষ্ণু পুজোতে যদি তুলসী দল না অর্পণ করা হয় তাহলে কিন্তু কোনো কিছুই গ্রহণ উনি করেন না। এরপরে হাতে একটি ফুল নেব এবং তাতে একাদশীর ব্রত কথা পড়ে নেব অথবা শুনে নেব কোথা থেকেও। যদি পড়তে পারেন তো সেটাই সবথেকে ভালো হয়। আর যদি না পারেন, বই না থাকে, কোথাও অবস্থা পড়ার মতন যদি না থাকে, তাহলে কিন্তু কোথা থেকেও আপনারা শুনতেও পারেন। এরপরে দক্ষিণা স্বরূপ কিছুটা দক্ষিণা আপনারা ভগবানকে এখানে অর্পণ করে রাখুন। দ্বাদশীর দিন সকালবেলায় পারণের সময়তে এই দক্ষিণা কাউকে না কাউকে দান করে তারপরে পালন করা উচিত। পারণের সময়টা এবারে জেনে নিই। তো যারা 10 তারিখে ব্রত রাখবেন তারা 11 তারিখে পালন করবেন। সময়টা কিন্তু দুপুরবেলায় 2:03 থেকে 4:42 পর্যন্ত থাকবে। কেননা এই সময়টাতে কিন্তু হরিবাসরের সময়ও থাকে, তাই দুপুরবেলার সময়টা পাচ্ছেন আপনারা। সেক্ষেত্রে একাদশী ব্রত কিন্তু প্রায় 1.5 দিনের মতন হয়ে যাচ্ছে। আর যারা 11 তারিখে ব্রত করবেন তারা কিন্তু পালন করবেন 12ই জুলাই। আর তাদের কিন্তু সময়টা একদম সকাল সকাল থাকবে, যেমন 5:32 থেকে 8:18 পর্যন্ত সকালবেলাতেই। তো সকালবেলা উঠে স্নান আদি করে শুদ্ধ বস্ত্র ধারণ করে যেমন একাদশীর পুজো করেছিলেন ঠিক সেইভাবেই দ্বাদশীর দিন সকালবেলাতেও পুজো পাঠ করা উচিত। তারপরে কিছু দান দক্ষিণা বের করার পর তুলসীর দলযুক্ত জল গ্রহণ করে পালন করা উচিত। পালনের উপযুক্ত সময়েই কিন্তু পালন করা উচিত, তাছাড়া ব্রত সম্পূর্ণ হয় না। এরপরে হাত জোড় করে পূজাতে যা যা ত্রুটি রয়ে গেছে তার জন্য সময় যাচনা করে নেব ভগবানের কাছে কি আমাকে ক্ষমা করুন। ইচ্ছে করে কোনোভাবেই কোনো ভুল ত্রুটি আমরা কিন্তু করিনি বা করবার চেষ্টাও করিনি। তো সকালবেলায় সন্ধ্যাবেলায় একইভাবে পুজো পাঠ করতে হবে। আর তার সাথেই কিন্তু মালা জপ করা, ভগবানের নাম করা, নিন্দা চুগলি থেকে দূরে থাকা ইত্যাদি যে সাধারণ নিয়মগুলো রয়েছে সেগুলো কিন্তু নিশ্চয়ই ফলো করতে হবে। তো আজকের ভিডিওটা আপনাদের সকলের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবেন। পুজো পাঠের এই সরল পূজাবিধিগুলো যদি আপনাদের পছন্দ হচ্ছে, বাড়িতে গৃহস্থে থেকে যদি করা সম্ভব হচ্ছে, তাহলে কিন্তু অনেক অনেক ভালোবাসা দেবেন। আর এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আরেক নতুন ভিডিওতে। তখনও পর্যন্ত সকলকেই আসছে যোগিনী একাদশী তার অনেক অনেক শুভকামনা। আর হ্যাঁ, যোগিনী একাদশীর পালনের সময় সব কিছুই কিন্তু ডেসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে। রাধে রাধে।